প্রিয় ছাত্রছাত্রীরা, লকডাউনের পরিস্থিতি, এই মুহূর্তে স্কুল বন্ধ, তাই তোমাদের পড়াশোনা তোমরা যাতে ঠিকমতো চালিয়ে যেতে পারো তাই জেলা প্রশাসনের উদ্যোগে এই ব্যবস্থা। তোমাদের আজকে ফিলোসফি দ্বাদশ শ্রেণী, সেখানে দেখবে তোমাদের তর্কবিদ্যা বা যুক্তিবিদ্যা আছে। সেই যুক্তিবিদ্যার মধ্যে প্রথম চ্যাপ্টার যুক্তি, বচন এবং অমাত্র অনুমান, মাঝে আরেকটা চ্যাপ্টার আছে বচনের বিরোধিতা, অপোজিশন অফ প্রপোজিশন, সেটা বাদ দিয়ে বলছি। এই তিনটে বিষয়ে আজকে আমরা আলোচনা করব। তো দেখো, প্রথমে আমরা যেটা আলোচনা করছি সেটা হচ্ছে যুক্তি বা আর্গুমেন্ট। এই আর্গুমেন্টের বিষয়ে একটা বিষয় বলি যে দেখো, তর্ক করা আমাদের একটা সহজাত ব্যাপার। আমরা বিভিন্ন আলোচনা করতে গিয়ে বিভিন্ন সময় তর্ক বিতর্কে জড়িয়ে পড়ি। কেউ বিষয়ের পক্ষে যুক্তি দিই, কেউ বিষয়ের বিপক্ষে যুক্তি দিই, কিন্তু যুক্তি তো প্রমাণ সাপেক্ষ। তাহলে প্রমাণ করার জন্যই আমরা তখন একাধিক কিছু সাহায্য নিই, এটাকে হচ্ছে আমরা যুক্তি বাক্য। ঠিক আছে? যেমন দেখো, একটা প্রথমে বলে দিই, যদি আমরা যুক্তির সংজ্ঞা নিই যে যুক্তি কি। যুক্তি হচ্ছে, তোমরা ক্লাস 11-এ যুক্তি বাক্য এই কথাগুলোর সঙ্গে পরিচিত আছো, কারণ যুক্তিবিদ্যা দর্শনের একটা শাখা তোমরা পড়েছো। সেই যুক্তিবিদ্যায় আমরা যুক্তি কি একটা আলোচনা পেয়েছি। যুক্তির আগে আমরা যেটা পাবো সেটা হচ্ছে অনুমান। অনুমান কি না, জ্ঞাত সত্য থেকে অজ্ঞাত সত্যে উপনীত হওয়ার প্রক্রিয়া। এই অনুমানকে যখন ভাষায় প্রকাশ করছি আমরা, তখন তাকে বলা হচ্ছে যুক্তি। একটা যুক্তির উদাহরণ দিলেই বুঝতে পারবে। যেমন ধরো, সকল ছাত্র হয় সৎ, রাম হয় ছাত্র, অতএব রাম হয় সৎ। এরা যুক্তিবাক্য। যুক্তিবাক্য, আর এটি হচ্ছে সিদ্ধান্ত। এখন এই যুক্তিবাক্য থেকে সিদ্ধান্ত আমরা আসছি, তাহলে এটা নিয়ে যদি তর্ক উপস্থাপিত হয়, তার পরে এগুলো হচ্ছে যুক্তিবাক্য। তাহলে যুক্তির মাধ্যমে আমরা সিদ্ধান্তটা প্রতিষ্ঠা করি। যুক্তির প্রতিটি অংশ এক একটি হচ্ছে, এই যে অংশগুলো এরা সবাই কিন্তু বচনের সমষ্টি। ঠিক আছে? এরপরে আমরা যেটা আসবো, দেখো, তাহলে বুঝতেই পারলে আমি এখানে কিন্তু বচনগুলো দিইনি, কারণ বচনের চ্যাপ্টার আসার সময় তোমরা আবার দেখতে পাবে এগুলোকে আর কি বচন না বচন ইত্যাদি ইত্যাদি। তাহলে আমরা এই যে যুক্তিবাক্য থেকে সিদ্ধান্ত এলাম, প্রত্যেকটি বচন আলাদা আলাদাভাবে দিলাম। তাহলে যুক্তির প্রকার, যুক্তির প্রকার, যুক্তিকে আমরা প্রধানত দুভাগে ভাগ করে নিচ্ছি। একটা হচ্ছে অবরোহ আর একটা হচ্ছে আরোহ। তোমাদের মূলত এখন আলোচনার বিষয় অবরোহ যুক্তি। এই অবরোহ যুক্তি কি, যে যুক্তিবাক্য থেকে যেখানে সিদ্ধান্তটা অনিবার্যভাবে নিশ্চিত হয় এবং সিদ্ধান্তটা যুক্তিবাক্য থেকে কখনোই ব্যাপকতর হয় না, সেটা হচ্ছে অবরোহ যুক্তি। তাহলে যুক্তির অংশ পেলাম, যুক্তির প্রকার পেয়ে গেলাম, অবরোহ যুক্তি, আরোহ যুক্তি ইত্যাদি। যুক্তির মধ্যে যে বচন আছে আমরা সেটাও পেয়ে গেলাম। এরপরে আমরা এই অংশটা মুছে দিচ্ছি। তাহলে অবরোহ আরোহ এই যুক্তিগুলো আমাদের আলোচনা হলো। এখন যুক্তির ক্ষেত্রে যে বিষয়টা আরো প্রয়োজন সেটা হচ্ছে যুক্তিটা বৈধ যুক্তি না অবৈধ যুক্তি। তাহলে বৈধ অবৈধ বুঝবো কি করে? যখন যুক্তিটার বিধি বা নিয়ম অনুসারে চলবে তখন সেটা হচ্ছে বৈধ যুক্তি। আর যদি নিয়ম অনুসারে না চলে, অর্থাৎ নিয়ম ব্রেক করে বা নিয়মের বিরোধিতা করে, তখন যদি কোনো যুক্তিকে আমরা প্রতিষ্ঠা করতে যাই তখন সেটা হয়ে যাবে অবৈধ যুক্তি। তাহলে যুক্তির ক্ষেত্রে বৈধতা অবৈধতাটা একান্ত গুরুত্বপূর্ণ বিষয়। এই গেল যুক্তির প্রাথমিক একটা বিষয় বললাম। যুক্তির আরও অনেক আছে, যেমন অবরোহ আরোহের মধ্যে পার্থক্য কি ইত্যাদি কি, এই বিষয়গুলো তোমরা ভালো করে টেক্সটটাকে পাঠ করবে, কারণ সময় অল্প, এই অল্প সময়ের মধ্যে এগুলো পড়া হচ্ছে তো। তাহলে যাই হোক, সেগুলো তোমরা করবে।
পরের অংশে আমরা যাই। দেখো আমরা এবারে আসছি বচন। আমরা বচনের কথা আগে একটু পেলাম, কারণ আমরা যুক্তির প্রত্যেকটি যুক্তিবাক্য এক একটি করে বচন। তাহলে বচনের প্রকৃতি অনুসারে বচন কি? প্রকৃতি অনুসারে বচন হচ্ছে যে দুটি পদের মধ্যে কোনো সম্বন্ধের স্বীকৃতি বা অস্বীকৃতিকে বলা হচ্ছে বচন। এরপরে প্রশ্ন, দুটো পদ কি কি? যেমন ধরো যদি এরকম বলি যে ফুল হয় সুন্দর, দুটো পদ, ফুল একটা, সুন্দর একটা। এই ফুল এবং সুন্দর এদের মধ্যে সম্বন্ধ স্থাপিত করেছে এই হয় নামক সংযোজক দ্বারা। এটা হচ্ছে সংযোজক। তাহলে দুটো পদের মধ্যে কোনো সম্বন্ধের স্বীকৃতি, এটা হয় হতে পারে, এটা নয় হতে পারে, হও হতে পারে, নও হতে পারে, বিভিন্ন বচনে বিভিন্ন রকম আর কি। মূলত সংযোজক ছাড়া বচন হবে না। আর এখানে বচনের সাথে বাক্যের একটা পার্থক্য পাবো। বচন আর বাক্য যে এক নয় এটাই প্রমাণ। আমরা এই জন্যে এই যুক্তিবিদ্যায় করি কি, ব্যাকরণ সম্মত বাক্যে পরিণত করো বা তর্কবিজ্ঞান সম্মত বচনে পরিণত করো, এরকম বিষয়গুলো আমরা কোশ্চেনের মধ্যে দেখতে পাই। তাহলে বাক্য বচনে এক নয়। বাক্য থেকে আমরা চলে আসি কি বচনে, সেই বচনে সদর্থক হতে পারে, বচন নগর্থক হতে পারে, ঠিক আছে। তাহলে বচনে এবারে আমরা কয়েকটা শ্রেণী বিভাগ করে নিই, তাহলে বুঝতে পারবো যে বচনকে আমরা এক হচ্ছে সম্বন্ধ অনুসারে, একটা হচ্ছে গুণ অনুসারে, একটা হচ্ছে পরিমাণ অনুসারে ইত্যাদি করে আমরা ভাগ করি, ঠিক আছে। সম্বন্ধ অনুসারে আমরা যেমন বচনকে যখন পাবো তখন পাবো আমরা নিরপেক্ষ বচন আর সাপেক্ষ বচন। তাহলে আগে সংজ্ঞাটা বলি, নিরপেক্ষ বচনটা কি? যে বচন কখনোই কোনো শর্তের উপর নির্ভর করে না, তাহলে শর্তহীন বচন হচ্ছে নিরপেক্ষ বচন। আর সাপেক্ষ বচনটা কি? যে বচন সর্বদাই কোনো না কোনো শর্তের উপর নির্ভর করে, তাহলে সাপেক্ষ হচ্ছে শর্তযুক্ত বচন। একটা শর্তহীন, একটা শর্তযুক্ত বচন। সাপেক্ষের আমরা প্রকার হিসেবে আমরা পাবো, এটা পরের চ্যাপ্টারে আলোচনা আছে তোমাদের পরে পরে। একটা পাবো প্রাকল্পিক, আর একটা পাবো বৈকল্পিক। বৈকল্পিক বচন এটা এখন আমরা আলোচনার মধ্যে আসছি না, আমরা মূলত নিরপেক্ষ বচনে আসছি। নিরপেক্ষ বচনের আবার আমরা প্রকার হিসেবে পেয়ে যাচ্ছি চারটে বচন, এ, ই, আই আর হচ্ছে ও। এই চারটে বচন, এই মানে প্রথমেই যেটা বলছিলাম যে বাক্য থেকে বচনে রূপান্তর করার সময় এই চারটে বচনের প্রতি তোমরা খেয়াল রাখবে, কারণ এই চারটে বচনের রূপান্তরটা যদি আমরা না পারি তাহলে এই ফিলোসফিতে বা তর্কবিদ্যা বা যুক্তিবিদ্যায় এই পেপারটিতে নাম্বার তোলা তোমাদেরকে খুবই অসুবিধাজনক। কারণ আমাদের গোটা লজিকটার মধ্যে বেশিরভাগ পরিমাণটাই কিন্তু পুরোটাই কিন্তু লজিক্যাল ফর্ম। লজিক্যাল ফর্মটা তোমাকে ঠিকঠাক করতেই হবে। তাহলে প্রশ্ন হতে পারে যে কি করে বুঝবো যে এ, ই, আই, ও এই বচনগুলো। এখানে দেখো কয়েকটা বিষয় আমি বলি, যে এটা মুছে দিচ্ছি। বাক্যের মধ্যে এমন এমন কিছু শব্দ থাকে, যেমন এ বচন চিনবি কি করে? কতগুলো বাক্যের মধ্যে শব্দ আছে যেটা দেখলেই বোঝা যাবে যে এটা এ বচন। তাহলে সেই বিষয়গুলো তোমাদের মনে রাখতে হবে। যেমন দু একটা বলছি, যেমন সকল, সব, সমস্ত, প্রত্যেক, প্রত্যেকে ইত্যাদি। মানে আমি কয়েকটাই বললাম। এ বচনের অনেকগুলো নিয়ম, অনেকগুলো বিষয়কে মনে রাখতে হয়, তবে যে সেটা এ বচন। তাহলে এগুলো দেখে ধরো এরকম একটা আছে, বাক্য দেওয়া আছে পরীক্ষাতে যে প্রত্যেক ছাত্র সৎ। তুমি প্রত্যেক দেখেই তোমার মনে আছে সকল, সমস্ত, সব, প্রত্যেক, প্রত্যেক দেখেই চিনতে পারলে বচনটা হচ্ছে এ। তাহলে এলেফ এ।
আমি করলাম কি, প্রথমে আমরা সকল দিয়ে শুরু করলাম, কারণ এই বচন সকল দিয়ে শুরু হয়। সকল ছাত্র, সংযোজক বসাও, হয় সব, হয়ে গেল। এই যে বসালাম, তাহলে বাক্য থেকে বচনে আমরা বলতে, এটা ছিল বাক্য, আর এটা হচ্ছে তর্কবিজ্ঞানসম্মত বচন। এখানে অংশগুলো দেখো, আমি এখানে সম্বন্ধ অনুসারে বচনে বলেছি, নিরপেক্ষ, সাপেক্ষ ইত্যাদি। এরপরে আমরা যখন গুণ পাবো, এদিকটা একটু দেখিয়ে দিই। গুণ অনুসারে বচনের ভাগ হচ্ছে দুভাগে, একটা হচ্ছে সদর্থ, একটা হচ্ছে নগর্থ। সদর্থ আর নগর্থ। পরিমাণ অনুসারে পরিমাণ, একটা হচ্ছে সামান্য, একটা হচ্ছে বিশেষ। তাহলে আমরা এই যে বচনটা পেলাম, এর মধ্যে কতগুলো অংশ দেখো, ছাত্র উদ্দেশ্য পদ, সৎ বিধেয় পদ, হয় সংযোজক, ঠিক আছে। তাহলে এটা কি, এই অংশটা বাকি পড়ে রইল, এটা হচ্ছে পরিমাণক। পরিমাণক, এই পরিমাণক কিন্তু সবসময় যে বচনের মধ্যে থাকবে তার কোনো গ্যারান্টি নেই। এমন বচন আছে যেখানে পরিমাণকের প্রয়োজন নেই। ধরো দিল রবীন্দ্রনাথ গীতাঞ্জলির রচয়িতা, তাহলে আমরা দেবো কি সকল রবীন্দ্রনাথ হন গীতাঞ্জলি? নিশ্চয়ই না। নির্দিষ্ট বিশিষ্ট যখন হয়ে যাচ্ছে তখন সেটা পরিমাণক থাকছে না, তখন আমরা বলবো রবীন্দ্রনাথ হন গীতাঞ্জলির রচয়িতা। বা গঙ্গা ভারতের বৃহত্তম নদী, গঙ্গা হয় ভারতের বৃহত্তম নদী। তাহলে পরিমাণক থাকবেই, তার কোনো গ্যারান্টি নেই, এটা কিন্তু খেয়াল রাখবে। যেমন একে পেলে, তেমনি একইভাবে ই কে পাবে, আই কে পাবে, ও কে পাবে ইত্যাদি। তাহলে এর ফর্ম আরো ডট 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 দিলাম। এর ফর্ম কি? নয়, কেউ নয়, কখনো না, কখনো না, ইত্যাদি ইত্যাদি। আয়ের ফর্ম অধিকাংশ, অনেক, বহু, প্রায়, কতিপয় ইত্যাদি। ওয়ের অংশ ও যে সমস্ত ক্ষেত্রে এ বচন হয় তার সঙ্গে যদি নয় থাকে, বা যে সমস্ত ক্ষেত্রে আই বচন হয় তার সঙ্গে যদি নয় থাকে, সমান ও হয়। এছাড়াও কতগুলো এর আছে, যেমন কদাচিৎ, কচ্চিৎ, খুব কম, ইত্যাদি ইত্যাদি করে আরো কিছু নিয়ম আছে। এগুলো বই ভালো করে টেক্সটটা পড়লে এগুলো বুঝতে পারবে। তো যাই হোক, যেমন এ পেয়েছি সকল প্লাস হয়, এর পাবো কোনো প্লাস নয়। তাহলে ইতে যখন আসছি, তাহলে কোনো নয়। আইতে পাবো কোনো কোনো যোগ হয়। ওতে পাবো কোনো কোনো যোগ নয়। বুঝছেন? এগুলো হচ্ছে এ ই আই আমরা চারটে পাবো। যদি থাকে কোনো আম টক নয়, আমরা কি দিব? কোনো আম নয় টক। যদি থাকে অধিকাংশ ছাত্র তর্কে পারদর্শী, আমরা কি লিখব? কোনো কোনো দিয়ে স্টার্ট করব, কোনো কোনো ছাত্র হয় তর্কে পারদর্শী। যদি থাকে কোনো অধিকাংশ ছাত্র তর্কে পারদর্শী নয়, তাহলে অধিকাংশ আয়ের ফর্ম যুক্ত নয় আছে, তখন সেটা হয়ে যাবে কোনো কোনো ছাত্র নয় তর্কে পারদর্শী। তাহলে বচনগুলো তৈরির বিষয়টা আগে শিখবে, খুব ভালোভাবে শিখবে। বচনটা যেই হয়ে যাবে, সঙ্গে সঙ্গে বচনগুলোর যে আমরা যে পদ পেলাম, কি কি পদ পেলাম? উদ্দেশ্য পদ পেলাম আর বিধেয় পদ পেলাম। তাহলে আমাদের পদের, এটা বচনের সঙ্গেই আছে, দেখুন পদের ব্যাপকতা, এই অংশটাকে আমাদের আলোচনা করতে হবে, ঠিক আছে? তাহলে পদের ব্যাপকতাতে আমরা কি পাচ্ছি? আমরা চারটে বচন পাই, এ ই আই ও। তাহলে চারটে বচনই পদ আছে উদ্দেশ্য বিধেয় করে। যেমন এ বচন কাকে ব্যাপ্য করে? উদ্দেশ্য পদ ব্যাপ্য। ই বচনে কি? উভয় পদ ব্যাপ্য। আই বচনে
কোনো পদই ব্যাপ্য করে না, বহুবচনে বিধেয় পদ ব্যাপ্য করে। এখন একটা প্রশ্ন তোমাদের মনে হতে পারে, পদের ব্যাপ্যতা পড়ছি, পদের ব্যাপ্য পদ বলতে কি বোঝে? ব্যাপ্য পদ আমরা তাকেই বলবো যে পদে উদ্দেশ্য পুরো অংশটার সামগ্রিক ব্যক্তার্থ স্বীকৃত হয়, তাকে বলা হচ্ছে ব্যাপ্য পদ। আংশিক ব্যক্তার্থ স্বীকৃত হলে তখন সেটা হচ্ছে, বা অস্বীকৃত হলে তখন সেটা হচ্ছে অব্যপ্য পদ। যেমন দেখো উদাহরণ দিই, বচন বচন করেই তারপরে উদাহরণটা পাবে তোমরা। ধরো এ লিখলাম, সকল ছাত্র হয় সৎ। কে ব্যাপ্য? কোন পদটা সামগ্রিক ব্যক্তার্থ স্বীকৃত হচ্ছে? ছাত্র। উদ্দেশ্য পদটা, ঠিক আছে? তাহলে উদ্দেশ্য পদের সামগ্রিক ব্যক্তার্থ স্বীকৃত ছাত্র ব্যাপ্য। সৎ অব্যপ্য। কেন? সততা বা সৎ যে গুণটা সেটা সমস্ত ছাত্রের মধ্যে আছে, কিন্তু ছাত্র ছাড়াও তো সৎ কথাটা অন্য কারো ক্ষেত্রে প্রযোজ্য হতে পারে, বিজ্ঞানীর ক্ষেত্রে হতে পারে, ঐতিহাসিকের ক্ষেত্রে হতে পারে, মানে যে কোনো ব্যবসায়ীদের ক্ষেত্রে হতে পারে, সবার ক্ষেত্রে সৎ কথাটা প্রযোজ্য হতে পারে। তাহলে এই বিষয়টাকে খেয়াল রাখবে। একই বিষয় আমরা আই যদি পাই, শুরু করলাম কোনো কোনো সৎ ব্যক্তি পরিশ্রমী। তাহলে এখানে কোনো কোনো, শুরুটা কোনো কোনো দিয়ে, তার মানে আংশিক ব্যক্তার্থ। আংশিক ব্যক্তার্থ স্বীকৃত হলে সেটা অব্যপ্য হয়ে যায়, কিন্তু সামগ্রিক ব্যক্তার্থ স্বীকৃত, যেমন এ বচন, একই ব্যাপার। ই বচন, কোনো আম নয় টক। কতগুলো আমের কথা বলা হয়েছে? সমস্ত আমের কথা বলা হয়েছে। টক কথাটা কতগুলো আমের ক্ষেত্রে প্রযোজ্য নয়? সমস্ত আমের ক্ষেত্রে। তাহলে এখানে উভয় পদটা ব্যাপ্য। আর ও প্রেডিকেটে এটাকে যদি বলি কোনো কোনো সৎ ব্যক্তি নয় পরিশ্রমী, তাহলে না, বচনের ক্ষেত্রে, নঙ্গর্থক বচনের ক্ষেত্রে নয় অস্বীকৃতি মানে টোটাল অস্বীকৃতি, সেই যুক্তিতে বহুবচনে বিধেয় পদ ব্যাপ্য। তাহলে পদের ব্যাপ্যতা এই বিষয়গুলোকে খেয়াল রাখবে। এরপরে আমরা সম্বন্ধ অনুসারে পেলাম, গুণ অনুসারে পেলাম, পরিমাণ অনুসারে পেলাম। এরপরে আমরা যদি গুণ পরিমাণের সংযুক্ত ভিত্তিতে বচনের শ্রেণী বিভাগ করি, তাহলে দাঁড়াচ্ছে এ গুণ ও পরিমাণ অনুসারে এটা কি? সামান্য সদর্থক বচন। ই সামান্য নঙর্থক বচন। আই বিশেষ সদর্থক বচন। ও বিশেষ নঙর্থক বচন। তাহলে এই জায়গাগুলো খেয়াল রাখতে হবে যে সামান্য সদর্থক, সামান্য নঙর্থক, বিশেষ সদর্থক, বিশেষ নঙর্থক। তাহলে গুণ পরিমাণের সংযুক্ত ভিত্তিতে আমরা এই শ্রেণী বিভাগটা পেয়ে যাচ্ছি। এর পরের অংশে দেখো, তাহলে বচন, যুক্তি, এই বিষয়গুলো আমাদের একটা একটা করে আলোচনা হলো। এরপরে তোমাদের আগে বলেছি আমি যে পরের চ্যাপ্টার তোমাদের ইমিডিয়েট ইনফারেন্স বা অমাধ্যম অনুমানটা আমরা আলোচনা করব, যদিও তার আগের চ্যাপ্টারে তোমাদের অপোজিশন অফ প্রপোজিশন এটা আছে। বচনের বিরোধিতা, বচনের বিরোধিতা কেন করছি না এখন? কারণ অমাধ্যম অনুমানটা তোমাদের খুবই আলোচনার বিষয় এবং এটা তোমাদের ভালো করে পড়তে হবে। তাহলে অনুমানকে আমরা ভাগ করেছি দুভাগে, অবরোহ আর আরোহ। ঠিক আছে, এটা চলছে আলোচনা। তাহলে অবরোহ আর আরোহ হয়েছে। অবরোহকে আবার ভাগ করে নিচ্ছি আমরা দুভাগে, মাধ্যম বা অমাধ্যম আর হচ্ছে মাধ্যম। অমাধ্যম আর মাধ্যম অনুমান এর সংজ্ঞা কি? যেখানে সিদ্ধান্তটি, যুক্তির ক্ষেত্রে প্রথমেই আলোচনা করছি সিদ্ধান্ত, তাহলে যেখানে সিদ্ধান্তটি একাধিক যুক্তিবাক্য থেকে গৃহীত হয় সেটা হচ্ছে মাধ্যম অনুমান। যেমন ওই যে বললাম যে সকল ছাত্র হয় সৎ, রাম হয় ছাত্র, অতএব রাম হয় সৎ। এটা এই যে সিদ্ধান্তটি এসেছে কতগুলো যুক্তিবাক্য থেকে? একাধিক।
অমাধ্যম অনুমান হচ্ছে যেখানে একটি যুক্তিবাক্য থেকে সিদ্ধান্তটি নিশ্চিত হয়। যেমন আমরা একটা করি, যেমন প্রত্যেক ছাত্র হয় তর্কে পারদর্শী। এটাকে প্রত্যেকের জন্য কি বাচক করবে? এই সকল ছাত্র হয় তর্কে পারদর্শী। পেলাম? এটাকে আমরা যখন করছি একটা চলে এলাম অতএব অমাধ্যম অনুমান, এ থেকে আয় এলাম কোনো কোনো তর্কে পারদর্শী ব্যক্তি হয় ছাত্র। এই যে এটা এলো, এ থেকে আয় এলো, আমরা তো বুঝতে পারছি না এ থেকে আয় কিভাবে এলো। এর জন্যই আমাদের অমাধ্যম অনুমানের প্রকার। এই যে অমাধ্যম অনুমান তাকে আমরা ভাগ করেছি। অমাধ্যম অনুমান অনেক প্রকার, প্রায় 9 প্রকার। এই 9 প্রকারের মধ্যে তোমাদের আলোচনা এতটা দরকার নেই, কারণ তোমাদের সিলেবাস যেটুকু সেটা হচ্ছে আবর্তন আর বিবর্তন। আরেকটা আছে সমবিবর্তন, আবর্তন বিবর্তনের যৌথ প্রয়োগে সমবিবর্তন। ঠিক আছে? তাহলে আমরা আবর্তন বিবর্তন এটা কি করা হয়েছে, হঠাৎ করে যেটা এলো নিয়মভাবেই এলো, নিয়মে এটা করা হয়েছে আবর্তন। কারণ আবর্তনের ডেফিনেশন বইয়ের মধ্যে দেখবে যে ক্ষেত্রে যুক্তিবাক্যের যেটি উদ্দেশ্য পদ সেটি সিদ্ধান্তের বিধেয় হয়, যুক্তিবাক্যের যেটি বিধেয় পদ সেটি সিদ্ধান্তের উদ্দেশ্য হয়, যে ক্ষেত্রে গুণকে এক রেখে এবং যুক্তিবাক্যে যে পদ ব্যাপ্য নয়, এই জন্য ব্যাপ্য দ্বারা করিয়েছি, সেই পদ সিদ্ধান্তে ব্যাপ্য হতে পারে না। এই 4টে নিয়মকে পালন করা হয় করে যেটা হয় সেটা আবর্তন। তাহলে আমরা এটা যেটা করেছি সেটা কি করেছিলাম? আবর্তন করেছি। তাহলে এটা যদি যুক্তিবাক্য হয় এটা বা আবর্তনীয় হয়, এটা আবর্তনীয়, এটা হচ্ছে আবর্তিত। একইভাবে আমরা তাহলে আবর্তনটা বুঝলাম। আবর্তনের ক্ষেত্রে বচনে যেমন 4 প্রকার বচন পেয়েছি, আবর্তনের ক্ষেত্রেও আমরা কিন্তু সেই 4টে বচনের আবর্তন করার চেষ্টা করব। ওই যে 4টে নিয়ম বললাম আবর্তনে, সংজ্ঞার সঙ্গে সঙ্গে নিয়মগুলো চলে আসছে। সেই নিয়মে এ বচনে থাকলে বচনটা আই বচনে হয়, যদি ই বচন থাকে তাহলে বচনটা ই বচন হয়, আই বচন থাকলে বচনটা আই বচন হয়, আর ও বচনের আবর্তন হয় না। সেটা হচ্ছে আবর্তনের নিয়ম, এটা আবর্তন। বিবর্তন হচ্ছে, বিবর্তন পরে যাচ্ছি। এখন এই যে এ থেকে আই, এ থেকে আই কিন্তু সর্বদাই যে এ থেকে আই হবে তার কোনো মানে নেই, কারণ কতগুলো ক্ষেত্র আছে। তোমরা দেখবে আবর্তনের প্রকারে সরল অসরল দুটো আবর্তন আছে, যেখানে পরিমাণে কোনো পার্থক্য থাকে না, সেখানে পরিমাণে কোনো পার্থক্য থাকে না সেটা সরল আবর্তন, যেখানে পরিমাণে পার্থক্য থাকে সেটা হচ্ছে অসরল। ঠিক আছে? তাহলে আমরা ই ই আই আই পরিমাণে কোনো পার্থক্য পাচ্ছি না, কিন্তু এর ক্ষেত্রে পাচ্ছি। তাহলে সেখানে এই বছরের আবর্তন কোথায় হয়, সরল আবর্তন কোথায় সম্ভব এবং কোন কোন ক্ষেত্রে সম্ভব, 3টে ক্ষেত্র, এগুলো আলোচনা আছে করবে। ওয়ের আবর্তনটা কেন হয় না? ওয়ের আবর্তন করলে আমরা চতুর্থ নিয়মটা লঙ্ঘিত হয়, যে পদ যুক্তিবাক্যে ব্যাপ্য নয় সেই পদ সিদ্ধান্তে ব্যাপ্য হতে পারে না। এই চতুর্থ নিয়মটা লঙ্ঘিত হয় বলেই ওয়ের আবর্তন সম্ভব নয়। এটা আবর্তনের বিষয়। কতগুলো শেষে আমাদের কতগুলো তোমাদের অ্যাক্টিভিটিস দেবো, সেখান থেকে প্রশ্নগুলো কয়েকটা দেখে নেবে এবং করার চেষ্টা করবে। বিবর্তনে চলে যাই। আবর্তনের মতোই বিবর্তনও এক প্রকার অমাধ্যম অনুমান। সংজ্ঞাতে লিখতে গিয়ে প্রথমে অমাধ্যম অনুমান কথাটা ব্যবহার করতে হবে। যে অমাধ্যম অনুমান কি হবে? যুক্তিবাক্যের উদ্দেশ্য এক রেখে, যুক্তিবাক্য সিদ্ধান্তের উদ্দেশ্য এক, বিধেয় পদকে বিরুদ্ধ পদ করে, গুণের পরিবর্তন করে, এই বিষয়গুলো নিয়ে যে নতুন আমরা পাবো সেটাকে হচ্ছে বিবর্তন। যেমন একটা করে দিয়ে দেখো, যে ধরো আছে সকল রোগ হয় মারাত্মক।
আমি ডাইরেক্ট এটা এলেপটা করে দিলাম, লজিক্যাল ফর্ম আছে। আমাকে করতে হবে কি, বিবর্তন করতে হবে। বিবর্তনের নিয়মে আমরা যাচ্ছি, উদ্দেশ্য পদকে এক রেখে রোগটা রোগ রয়ে গেল, বিধেয় পদটা বিরুদ্ধ পদ হবে অমারাত্মক, সংযোজকটা পরিবর্তন হবে নয়, এখনো কিন্তু পরিমাণও আসেনি। এখানে আমরা দেখবে নিয়ম অনুসারে যেটা আসি, এটা এ বচন আমরা পেয়ে যাব কি ই বচন, কোনো রোগময় মারাত্মক, অমারাত্মক, অর্থাৎ বিধেয় বিরুদ্ধ পদ। তাহলে এটা যদি বিবর্তনীয় হয়, এটা বিবর্তিত, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে আবর্তন বিবর্তনের ডিফারেন্স। এই বচনটা পেলাম। অনুরূপভাবে আমরা যদি ই কে করি, এই বচনটাকে যদি ই থেকে আবার আনার চেষ্টা করি, ই থেকে আসবে এ থেকে ই থেকে ই, আই থেকে ও, ও থেকে আই। আমাদের এই হচ্ছে বিবর্তনের নিয়ম অনুসারে বিবর্তিতগুলো আসছে। এ থেকে ই থেকে আই থেকে ও থেকে আই, অর্থাৎ আবর্তন যেমন ওয়ের আবর্তন সম্বন্ধ ইত্যাদি ইত্যাদি আছে, তোমাদের বিবর্তন কিন্তু সেটা নেই। এখানে আরেকটা বিষয় শুধু টাচ করে যাই, যেটা হচ্ছে তোমাদের থেকে বস্তুগত বিবর্তন বলে একটা বিবর্তন আছে, যেমন শান্তি হয় মঙ্গলজনক। যদি এটা হয়, তাহলে এক্ষেত্রে যখন বস্তুগত বিবর্তনে যাব, তখন শান্তি দুঃখ হয়, দুঃখ নয় অমঙ্গলজনক ইত্যাদি। এগুলো আমরা পাবো বস্তুগত বিবর্তন। সে বস্তুগত বিবর্তন নিয়ে অনেক আছে প্রশ্ন, যে এই বিবর্তনটা প্রকৃত বিবর্তন কিনা, ঠিক আছে। এই বিষয় নিয়ে অনেক আলোচনা আছে। এই বস্তুগত বিবর্তনের বিষয়টা তোমরা দেখে নেবে। যে বিষয়টা প্রথমেই বলেছি আবর্তন বিবর্তন করাতে গিয়ে, যে তোমাদের অমাধ্যম অনুমানটার প্রকার হিসেবে আবর্তন বিবর্তন তোমাদের সিলেবাস, সেই জায়গাতে বলি আমাদের এখানে আরেকটা বিষয় আছে সমবিবর্তন। সমবিবর্তনটা কি? এটা নতুন কিছু না, আবর্তন বিবর্তনের যৌথ প্রয়োগ। মূল বচনকে প্রথমে বিবর্তিত করে, বিবর্তিত বচনকে আবর্তিত করে, আবর্তিত বচনকে পুনরায় বিবর্তিত করলে যেটা লাস্ট পাবো সেইটাই হচ্ছে সমবিবর্তিত। তাহলে আমরা রুলস পেয়ে গেছি, এ বচন কোথা থেকে কি হয়, আবর্তনে বিবর্তনে ই বচন কোথা থেকে কি হয়, এগুলো পেয়ে গেছি। এই দুটোকে যদি প্রথমে মূল বচন, প্রথমে এলে টু বিবর্তন, বিবর্তন টু আবর্তন, আবর্তন টু সমবিবর্তন করে লাস্ট যেটা পাবে সেইটাই দাঁড়িয়ে সমবিবর্তন। সমবিবর্তন সাধারণত এইচএসএ দেয় না, কিন্তু জেনে রাখতে হবে, কারণ লজিকে কোনো সাজেশন হবে না। লজিকের সমস্ত গত বছর পড়েছে এই বছর পড়বে না এরকম কোনো রকম বিষয় নেই, লজিক টোটালটাই তোমাদের শিখতে হবে। আমরা অমাধ্যম অনুমান আলোচনা করছিলাম, আরেকটা অনুমান আছে যেটা হচ্ছে মাধ্যম অনুমান, যেটা আমি এখন আলোচনা যাব না। এই মাধ্যম অনুমান সম্বন্ধে শুধুমাত্র জেনে রাখবে যে তোমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা থাকে সেটা হচ্ছে ন্যায় অনুমান। ন্যায়টা ভালো করে করতে হবে। এখানে বৈধতা বিচারের ব্যাপার আছে, যুক্তিবিদ্যার ক্ষেত্রে আমরা বৈধতা ইত্যাদি আলোচনা করেছি। এই ন্যায় অনুমান যখন করবে তখন কিন্তু পুরো বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে। আর আবর্তন বিবর্তনের ক্ষেত্রে আরেকটা বলে দিই, যে সবসময় যে পরীক্ষাতে যে ওই নিচেরগুলোকে আবর্তন করো নিচেরগুলোকে বিবর্তন করো এইভাবে আসবে তা কিন্তু নয়। অনেক সময় আমাদের কি আছে, আবর্তিতের বিবর্তিত করো বা বিবর্তিতের আবর্তিত করো, এইভাবে আসে। তাই নির্দেশটা পরীক্ষার কোশ্চেনে প্রথমেই কি করতে বলেছে সেই বিষয়টা লক্ষ্য রাখবে। যদি লজিক্যাল ফর্ম ভুল হয়ে যায় তাহলে টোটালটাই ভুল। যদি লজিক্যাল ফর্মটা ঠিক থাকে, অর্থাৎ বচন তুমি যদি করতে পারো, তাহলেই তোমার কিন্তু পরপর সবগুলো পরপর স্টেপ বাই স্টেপ বিষয়গুলো যাবে। আর যদি নির্দেশটা অমান্য করা হয় তাহলে কি হয়ে যাবে, টোটাল বিষয়টাই একদম পুরোপুরি ভুল প্রমাণিত হবে। সেই জায়গাটা ওই জন্য বলি যে নিয়মগুলোকে খুব ভালোভাবে রপ্ত করবে, বারবার প্র্যাকটিস করবে। প্র্যাকটিসে তো যত করতে পারবে তত বিষয়টা আমাদের ক্ষেত্রে পরিষ্কার হয়ে যাবে। এই জায়গাগুলোকে ভালোভাবে লক্ষ্য করবে, তাহলে আমাদের যে বিষয়গুলো হলো, যুক্তি হলো আর্গুমেন্ট, বচন হলো প্রপোজিশন, অমাধ্যম অনুমান বা ইমিডিয়েট ইনফারেন্স, এই বিষয়গুলোর একটা আলোচনা করার আমরা চেষ্টা করলাম। এই জায়গা থেকে
বেশ কিছু বিষয় বলি, যেমন এক্ষেত্রে এমসিকিউ আর এসিকিউ এই বিষয়গুলো একটু বেসিক তোমরা পাঠ করবে, কারণ আমাদের সিলেবাস অনুসারে এগুলোকে এই চ্যাপ্টারটার জন্য এমসিকিউ এসিকিউটাই বেশি আছে। কত নাম্বার আছে এগুলো সিলেবাসে দেওয়া আছে, দেখবে 1x3, 1x2 ইত্যাদি। এক্ষেত্রে যেমন এক্ষেত্রে 8 নম্বরের প্রশ্নের একটা ব্যাপার খেয়াল রাখতে হবে। এক্ষেত্রে 8 নম্বরের প্রশ্নের একটা ব্যাপার খেয়াল রাখতে হবে। বচনের ক্ষেত্রে 8 নম্বরটা কি? বচনের ক্ষেত্রে হচ্ছে নিম্নলিখিত বাক্যগুলিকে বচনে রূপান্তর করো, তাকে গুণ ও পরিমাণ অনুসারে শ্রেণীবিভাগ করো বা ব্যাপ্য পদ কিনা এগুলো নির্ণয় করো। দিলে 4টে দিয়ে দিল 2x4, 8 নম্বর প্রশ্ন হয়ে গেল। খুব অল্প লিখে আমরা 8 নম্বর একটা প্রশ্ন কভার করতে পারি। অমাধ্যম অনুমানের ক্ষেত্রে যেমন আবর্তন বিবর্তন, তাহলে আবর্তন বিবর্তনে আমরা এক্ষেত্রেও আমরা তাই নিম্নলিখিত বাক্যগুলিকে আবর্তন করো বা বিবর্তন করো বা বিবর্তিতের আবর্তিত করো বা আবর্তিতের বিবর্তিত করো। তাহলে পুরো বিষয়টাকেই তোমাদের এমসিকিউ এসিকিউ এটার ক্ষেত্রেও থাকবে, এমসিকিউ এক্ষেত্রেও তোমার থাকতে পারে। তাহলে আমাদের কি লক্ষ্য রাখতে হচ্ছে যে শুধু এখান থেকে হয়তো বড় প্রশ্ন সেইভাবে নেই, কিন্তু এখান থেকে আছে, এখান থেকে আছে, অর্থাৎ লজিকের পুরো পার্টটা তুমি পুরোপুরি রপ্ত করতে পারো, তাহলে এই চ্যাপ্টারগুলো নিয়ে কোনো অসুবিধা হওয়ার কথা নয়। ভালোভাবে শুধুমাত্র রপ্ত করবে। আর এটার উপরেই নির্ভর করে আছে ইমিডিয়েট ইনফারেন্স থেকেই আমরা পরের যে চ্যাপ্টারগুলো আছে অপারেশন অফ প্রফেশন বা ন্যায় অনুমান ইত্যাদি করে করে সেই বিষয়গুলো খুব ভালোভাবে তৈরি করতে পারবে। অবশ্যই প্রথমে যুক্তি কি, বচনের সঙ্গে পার্থক্য কী, বাক্যের সাথে বচনের পার্থক্য কী, যুক্তি যুক্তির আকার এক কিনা, বচন বচনের আকার এক কিনা। এই যেমন যুক্তি বলেছি, তেমনি যদি আমরা বলি যে সকল এম হয় পি, সকল এস হয় এম, অতএব সকল এস হয় পি। এটা কি করলাম আমি? এটা করলাম যুক্তির আকার। তাহলে একই ব্যাপার যদি বচন যখন করবো তখন কি, তখন করলাম সকল এস হয় পি। তাহলে এটা হচ্ছে বচন। তাহলে বচন আর বচন আকারের মধ্যে পার্থক্য বোঝা গেল, যুক্তি যুক্তির আকারের মধ্যে পার্থক্য বোঝা গেল। তাহলে এই বিষয়গুলোকে আমাদের কিন্তু খেয়াল রাখতে হবে যে যুক্তি যুক্তির আকার এক নয়, বচন বচন আকার এক নয়। এই ছোট ছোট কিছু প্রশ্ন থাকে তো, যুক্তির আকার কাকে বলে, বচন আকার কাকে বলে, যুক্তির আকার বচন আকারের মধ্যে ডিফারেন্স কোথায়, এই বিষয়গুলোকে ভালোভাবে খেয়াল রাখবে। এটা মনে পড়ে গেল যে যুক্তির আকার বচনের আকারের মধ্যে যে ডিফারেন্সটা, সেই ডিফারেন্সটাকে ভালোভাবে তোমরা কিন্তু রপ্ত করতে হবে। এই বিষয়গুলো খুঁটিনাটি বিষয়গুলো ভালো করে দেখবে। দেখার পর এরপরে নেক্সট ক্লাসে যিনি আসবেন বা পড়াবেন তার পরের অংশগুলো আরও ভালোভাবে তৈরি করো, তৈরি করে ভালোভাবে এগিয়ে যাও। তাহলে দেখবে তোমাদের পাঠদানটা অনেক বেশি ভালো হবে বলে আমি মনে করি। আর কিছু টাস্ক আছে, সেই বিষয়টা কিছুটা এগিয়ে করে দিয়ে